আসসালামু আলাইকুম। সরকারের ইঞ্জিন যদি হয় প্রশাসন, তবে সেই ইঞ্জিনের সবচেয়ে শক্তিশালী এবং বিতর্কিত অংশটি হল আমলাতন্ত্র বা বিউরোক্রেসি। সরকার আসে যায়, কিন্তু আমলারা স্থায়ী। তারাই সরকারি নীতির ধারাবাহিকতা রক্ষা করেন। কিন্তু এই আমলাতন্ত্র কি? এর জনক কে? কেন একে লাল ফিতার দৌরাত্ম্য বা ম্যালট্রিটমেন্ট অব দ্য সিটিজেনের উৎস বলা হয়? আজকের এই পর্বে আমরা আমলাতন্ত্রের ধারণা, বৈশিষ্ট্য এবং এর জবাবদিহিতা নিয়ে আলোচনা করব। এই টপিক থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসবেই। চলুন ম্যাক্স ওয়েবারের জগতে প্রবেশ করা যাক। টপিক বিউরোক্রেসি। 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। 1. বিউরোক্রেসি বা আমলাতন্ত্রের জনক হিসেবে কাকে অভিহিত করা হয়? উত্তর হবে গ. ম্যাক্স ওয়েবার। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারই প্রথম আমলাতন্ত্রের একটি পূর্ণাঙ্গ ও আদর্শ মডেল, আইডিয়াল টাইপ প্রদান করেন। 2. বিউরোক্রেসি শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত? উত্তর হবে গ. ফরাসি ব্যুরো ও গ্রিক ক্র্যাটোস। ফরাসি শব্দ ব্যুরো বা ডেস্ক ও গ্রিক শব্দ ক্র্যাটোস বা শাসন মিলে বিউরোক্রেসি শব্দটি গঠিত হয়েছে, যার আক্ষরিক অর্থ দাপ্তরিক শাসন। 3. ম্যাক্স ওয়েবারের মতে বিউরোক্রেসি কোন ধরনের কর্তৃত্বের উপর প্রতিষ্ঠিত? উত্তর হবে গ. আইনানুগ যৌক্তিক কর্তৃত্ব। ওয়েবারের আদর্শ আমলাতন্ত্র ব্যক্তিগত ইচ্ছা বা ঐতিহ্যের পরিবর্তে সুনির্দিষ্ট আইন ও যৌক্তিক নিয়মের উপর ভিত্তি করে পরিচালিত হয়। 4. কোনটি ম্যাক্স ওয়েবারের আদর্শ আমলাতন্ত্রের বৈশিষ্ট্য নয়? উত্তর হবে গ. ব্যক্তিগত আবেগ ও সম্পর্ক। আদর্শ আমলাতন্ত্রে ব্যক্তিগত অনুভূতি, আবেগ বা সম্পর্কের কোনো স্থান নেই। সকল সিদ্ধান্ত নৈবর্তিকভাবে শুধু নিয়মের ভিত্তিতে নেওয়া হয়। 5. রেড ট্যাপিজম বা লাল ফিতার দৌরাত্ম্য বলতে কি বোঝায়? উত্তর হবে খ. নিয়মের অতিরিক্ত আনুষ্ঠানিকতা ও দীর্ঘসূত্রিতা। আমলাতান্ত্রিক ব্যবস্থায় অতিরিক্ত নিয়মকানুন ও আনুষ্ঠানিকতার কারণে কোনো কাজ সম্পন্ন হতে অস্বাভাবিক বিলম্ব হলে তাকে লাল ফিতার দৌরাত্ম্য বলা হয়। 6. আমলাতন্ত্রের পলিটিক্যাল রোল বা রাজনৈতিক ভূমিকা কি? উত্তর হবে গ. নীতি নির্ধারণে সরকারকে তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করা। আমলারা তাদের অভিজ্ঞতা এবং বিশেষ জ্ঞানের মাধ্যমে মন্ত্রীদের বা রাজনৈতিক নির্বাহীদের নীতি প্রণয়নে এবং সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 7. অ্যাডমিনিস্ট্রেটিভ রোল বা প্রশাসনিক ভূমিকা হিসেবে আমলারা কি কাজ করেন? উত্তর হবে খ. সরকার কর্তৃক গৃহীত নীতি ও আইন বাস্তবায়ন করেন। আমলাতন্ত্রের প্রধান এবং মৌলিক কাজ হল সরকারের নীতি ও সিদ্ধান্তগুলোকে মাঠ পর্যায়ে কার্যকর বা বাস্তবায়ন করা। 8. অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টেবিলিটি বা প্রশাসনিক জবাবদিহিতা কি? উত্তর হবে খ. সরকারি কর্মকর্তাদের তাদের কাজের জন্য আইনগত ও নৈতিকভাবে দায়ী থাকা। প্রশাসনিক জবাবদিহিতা বলতে বোঝায় সরকারি কর্মকর্তাদের তাদের কার্যক্রম, সিদ্ধান্ত এবং সম্পদের ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট কর্তৃপক্ষ বা জনগণের কাছে দায়বদ্ধ থাকা। 9. আইনসভার কাছে আমলাদের জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করা হয়? উত্তর হবে গ. সংসদীয় কমিটি, প্রশ্ন উত্তর পর্ব ও বিতর্কের মাধ্যমে। আইনসভার সদস্যরা প্রশ্ন জিজ্ঞাসা, মুলতুবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব এবং বিভিন্ন কমিটির মাধ্যমে প্রশাসনিক কার্যাবলীর তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করেন। 10. শাসন বিভাগের অভ্যন্তরীণ জবাবদিহিতা কিভাবে কাজ করে? উত্তর হবে ক. অধস্তন কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দায়ী থাকেন। পদসোপান নীতি অনুসারে প্রশাসনের প্রতিটি স্তরের কর্মকর্তা তার কাজের জন্য সরাসরি তার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট জবাবদিহি করেন। 11. বিচার বিভাগের মাধ্যমে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার উপায় কোনটি? উত্তর হবে খ. রিট পিটিশন ও মামলার মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা। কোনো প্রশাসনিক সিদ্ধান্ত যদি আইন বা সংবিধান বিরোধী হয়, তবে নাগরিকরা আদালতের শরণাপন্ন হতে পারেন এবং আদালত তা বাতিল করতে পারে। 12. আমলাদের নিয়োগ পদ্ধতি কিসের উপর ভিত্তি করে হওয়া উচিত? উত্তর হবে খ. মেধা ও যোগ্যতা। আদর্শ আমলাতন্ত্রে কর্মকর্তাদের নিয়োগ হয় উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অর্জিত মেধা ও যোগ্যতার ভিত্তিতে। 13. কোনটি আমলাতন্ত্রের একটি নেগেটিভ দিক বা সমালোচনা? উত্তর হবে গ. আনুষ্ঠানিকতা ও অমানবিকতা। কঠোরভাবে নিয়ম অনুসরণ করতে গিয়ে আমলারা অনেক সময় মানবিক দিক বা বিশেষ পরিস্থিতি বিবেচনা করেন না, যা তাদের অমানবিক হিসেবে চিত্রিত করে।
14 স্পয়েলস সিস্টেম বা লুটপাট প্রথা কোন দেশের আমলাতন্ত্রের সাথে সম্পর্কিত ছিল? উত্তর হবে গ মার্কিন যুক্তরাষ্ট্র। একসময় যুক্তরাষ্ট্রে নির্বাচনে বিজয়ী দল নিজের সমর্থকদের সরকারি পদে নিয়োগ দিত, যা স্পয়েলস সিস্টেম নামে পরিচিত ছিল। এটি মেধাভিত্তিক পদ্ধতির পরিপন্থী। 15 বাংলাদেশের সংবিধানে সরকারি কর্মকেন্দ্রিক আলোচনার জন্য কোন প্রতিষ্ঠানটি রয়েছে? উত্তর হবে গ সরকারি কর্ম কমিশন বা পিএসসি। প্রজাতন্ত্রের কর্মকর্তা নিয়োগ এবং সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার দায়িত্বপ্রাপ্ত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। 16 আমলাতন্ত্রের মূল চালিকা শক্তি কি? উত্তর হবে গ নিয়ম কানুন ও পদ্ধতি। আমলাতান্ত্রিক অঙ্গঠন পূর্বনির্ধারিত ও লিখিত নিয়মনীতির উপর ভিত্তি করে পরিচালিত হয়। 17 আমলাতন্ত্রের রাজনৈতিক নিরপেক্ষতার অর্থ কি? উত্তর হবে খ কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব না করে সরকারের নীতি বাস্তবায়ন করা। সরকার পরিবর্তন হলেও আমলারা পেশাদারিত্বের সাথে নতুন সরকারের নীতিগুলোকেও সমানভাবে বাস্তবায়ন করবেন। 18 অম্বুডসম্যান বা ন্যায়পালের কাজ কি? উত্তর হবে খ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করা। অম্বুডসম্যান হলেন একজন স্বাধীন সরকারি কর্মকর্তা, যিনি প্রশাসনিক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার বা নাগরিকদের অভিযোগের তদন্ত করে প্রতিকারের ব্যবস্থা করেন। 19 আমলাতন্ত্রকে স্থায়ী শাসন বিভাগ বলা হয় কেন? উত্তর হবে গ সরকার পরিবর্তন হলেও তারা নির্দিষ্ট বয়স পর্যন্ত চাকরিতে বহাল থাকেন। রাজনৈতিক শাসন বিভাগ, মন্ত্রিমণ্ডল অস্থায়ী ও পরিবর্তনশীল, কিন্তু আমলারা স্থায়ী কর্মচারী হিসেবে সরকারের ধারাবাহিকতা রক্ষা করেন। 20 কোন ব্যবস্থায় আমলাদের ক্ষমতা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়? উত্তর হবে খ অস্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থায় ও উন্নয়নশীল দেশে। রাজনৈতিক নেতৃত্ব যখন দুর্বল বা অস্থিতিশীল থাকে, তখন নীতি নির্ধারণে ও বাস্তবায়নে আমলাদের উপর নির্ভরশীলতা বাড়ে এবং তাদের ক্ষমতা বৃদ্ধি পায়। 21 কোনটি আমলাতন্ত্রের জবাবদিহিতা নিশ্চিত করার আনুষ্ঠানিক মাধ্যম? উত্তর হবে গ সংবাদ মাধ্যম ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। সংবাদ মাধ্যম ও বিভিন্ন নাগরিক গোষ্ঠী সরকারি কাজের সমালোচনা ও নিরীক্ষার মাধ্যমে আমলাদের জবাবদিহি করতে বাধ্য করে। 22 ম্যাক্স ওয়েবারের মতে আমলাতন্ত্র কিসের জন্য অপরিহার্য? উত্তর হবে গ আধুনিক বৃহৎ আকারের সংগঠন পরিচালনার জন্য। ওয়েবার মনে করতেন আধুনিক রাষ্ট্র বা যে কোনো বড় সংগঠন দক্ষতার সাথে পরিচালনা করতে হলে আমলাতান্ত্রিক কাঠামোর বিকল্প নেই। 23 আয়রন ল অফ অলিগার্কি বা স্বল্পজনের লৌহবিধি তত্ত্বটি আমলাতন্ত্র সম্পর্কে কি বলে? উত্তর হবে খ যে কোনো বৃহৎ সংগঠনে ক্ষমতা শেষ পর্যন্ত মুষ্টিমেয় কয়েকজন নেতার হাতে কেন্দ্রীভূত হয়ে পড়ে। রবার্ট মিশেলসের এই তত্ত্ব অনুসারে আমলাতান্ত্রিক সংগঠনেও ক্ষমতা উপরের দিকের অল্প কিছু লোকের হাতে কুক্ষিগত হয়ে পড়ে। 24 আমলাদের পদোন্নতি বা প্রমোশন কিসের ভিত্তিতে হওয়া উচিত? উত্তর হবে খ জ্যেষ্ঠতা ও মেধা। আদর্শ আমলাতন্ত্রে পদোন্নতির ভিত্তি হল চাকুরির অভিজ্ঞতা বা জ্যেষ্ঠতা এবং কাজের দক্ষতা বা মেধা। 25 ম্যালট্রিটমেন্ট অব দ্য সিটিজেন বলতে আমলাতন্ত্রের কোন দিকটিকে বোঝায়? উত্তর হবে খ নাগরিকদের হয়রানি এবং তাদের প্রতি যান্ত্রিক আচরণ। নিয়মের প্রতি অতিরিক্ত আনুগত্য এবং ক্ষমতার দম্ভ অনেক সময় আমলাদের সাধারণ নাগরিকদের প্রতি অসংবেদনশীল ও হয়রানিমূলক আচরণ করতে প্ররোচিত করে। 26 আমলাতন্ত্রের জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধির আধুনিক উপায় কোনটি? উত্তর হবে খ তথ্য অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এই আইনের মাধ্যমে নাগরিকরা সরকারি তথ্য পাওয়ার অধিকার লাভ করে, যা প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সাহায্য করে। 27 আমলাতন্ত্রের কোন বৈশিষ্ট্যটি স্বজনপ্রীতি ও দুর্নীতি রোধ করতে সাহায্য করে? উত্তর হবে গ নৈবর্তিকতা। নৈবর্তিকতার নীতি অনুসারে সকল নাগরিকের প্রতি সমান আচরণ করতে হয় এবং ব্যক্তিগত সম্পর্ক বা পরিচয়ের ভিত্তিতে কোনো সুবিধা দেওয়া যায় না। 28 কোনটি আমলাতন্ত্রের বিকল্প হিসেবে বিবেচিত হয়? উত্তর হবে গ নব্য সরকারি ব্যবস্থাপনা বা এনপিএম। এনপিএম মডেলে সরকারি খাতে বেসরকারি খাতের মতো দক্ষতা, মার্কেট ভিত্তিক প্রতিযোগিতা এবং গ্রাহক সেবার ধারণা নিয়ে আসা হয়, যা সনাতনী আমলাতন্ত্রের বিকল্প। 29
আমলাতন্ত্রের ক্ষমতাকে অদৃশ্য সাম্রাজ্য বা ইনভিজিবল এম্পায়ার বলে অভিহিত করা হয় কেন? উত্তর হবে খ, তাদের ক্ষমতা দৃশ্যমান নয় কিন্তু ব্যাপক ও প্রভাবশালী। রাজনৈতিক নেতাদের পেছনে থেকে নীতি নির্ধারণে ও বাস্তবায়নে ব্যাপক প্রভাব বিস্তার করে বলে আমলাতন্ত্রকে অনেক সময় অদৃশ্য সরকার বা অদৃশ্য সাম্রাজ্য বলা হয়। 30 একজন সফল আমলার সবচেয়ে বড় গুণ কি হওয়া উচিত? উত্তর হবে খ, পেশাদারিত্ব ও সততা। একজন আদর্শ সরকারি কর্মকর্তার প্রধান গুণ হল রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করা। তো এই ছিল ৪৯তম বিশেষ বিসিএসের পলিটিক্যাল সায়েন্স সিলেবাসের টপিক ই, বিউরোক্রেসির কিছু এমসিকিউ প্রশ্ন। আশা করি এখন এই বিষয়টিকে আপনার কাছে অনেক বেশি গোছানো এবং